পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 63। পেরিয়ে গেছে আহিল আর রিমিষার জীবনে সেই বিশেষ রাত। পরদিন সকালে জানালার কাছ ভেদ করে সূর্যের কোমল আলো ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করেছে। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা বিশাল শিপটাও যেন নতুন দিনের আগমনে অন্যরকম এক শান্ত সৌন্দর্যে ভরে উঠেছে। ডিবানের উপর আহিলের বুকের সঙ্গে গুটিসুটি মেরে শুয়ে আছে রিমিষা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে বালিশের উপর। ঘুমন্ত মুখটা এখনো লেগে আছে ক্লান্তির ছাপ। জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো এসে সরাসরি রিমিষার মুখে পড়তেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। পিটপিট করে কয়েকবার চোখ খুলে বন্ধ করার পর নিজের অবস্থান বুঝতে পারে। আহিলের বুকের উপর নিজেকে এভাবে আবিষ্কার করতেই লজ্জায় তড়িঘড়ি করে উঠে বসতে চায়, কিন্তু উঠতে গিয়েই যেন পৃথিবীটা হঠাৎ ঘুরে ওঠে। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করতে থাকে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে থাকে। পরের মুহূর্তে শরীরের ভারসাম্য হারিয়ে আবারও আহিলের বুকের উপর ঢলে পড়ে। রিমিষার এমন নড়াচড়ায় আহিলের ঘুম ভেঙে যায়। চোখ খুলেই প্রথমে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নিজের আদরিনের দিকে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে রিমিষার গাল স্পর্শ করে, কিন্তু স্পর্শ করতেই যেন চমকে ওঠে সে। রিমিষার শরীর অস্বাভাবিক গরম। মুহূর্তের মধ্যেই আহিলের মুখের রং বদলে যায়। সে এক ঝটকায় উঠে বসে, তারপর দ্রুত রিমিষাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। এতটাই জ্বর যে রিমিষার যেন ঠিকমতো হুঁশই নেই, মুখটাও ফ্যাকাশে হয়ে আসছে। আহিল দ্রুত চারদিকে তাকিয়ে মেডিসিন বক্স খুঁজতে শুরু করে। একটা ডয়ার, আরেকটা ডয়ার, তারপরে টেবিলের পাশে রাখা ক্যাবিনেট। অবশেষে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও যায়। মেডিসিন বক্স হাতে নিয়ে আবার দ্রুত রিমিষার কাছে ফিরে আসে। তারপর থার্মোমিটার বের করে রিমিষার জ্বর মাপতে শুরু করে। কয়েক মুহূর্ত পর টিকটিক শব্দে জানান দেয় জ্বর মাপা সম্পন্ন হয়েছে। আহিল থার্মোমিটার হাতে নিয়ে তাকাতে বুক ধক করে ওঠে তার। 103 ডিগ্রি জ্বর। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে বসে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। তারপর নিজেকে সামলে নিয়ে দ্রুত একটা বাটিতে পানি নিয়ে আসে। ভেজা কাপড় দিয়ে রিমিষার কপালে জল ফুটিয়ে দিতে শুরু করে। কিছুক্ষণ পর তাকে আস্তে করে উঠিয়ে ওষুধ খাইয়েও দেয়। এদিকে অনুষ্ঠানের পরের দিন সকালেই সবার ঢাকা ফেরার কথা। শিপটি 2 দিনের জন্যই বুকিং করা হয়েছিল, তাই সকালের নাস্তা শেষ করেই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু রিমিষার বর্তমান অবস্থা দেখে আহিল কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয়। গাড়ি দিয়ে যেতে গেলে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে। এত দীর্ঘ ভ্রমণ এই অবস্থায় রিমিষার জন্য নিরাপদ হবে না। তাই অনেকক্ষণ ভেবে সে একটা সিদ্ধান্ত নেয়। প্রাইভেট জেটেই রিমিষাকে ঢাকায় নিয়ে যাবে। সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া সম্ভব। সিদ্ধান্ত নিয়েই সে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ালিদকে ফোন দেয়। ফোন ধরতেই বলে, ওয়ালিদ, এক্ষুনি একটা প্রাইভেট জেটের ব্যবস্থা করো। আধা ঘন্টার মধ্যে যেন আমরা রওনা দিতে পারি। ও পাশ থেকে ওয়ালিদ সংক্ষিপ্ত উত্তর দেয়, জি স্যার, আমি ব্যবস্থা করছি। ফোন কেটে যায়। ইতিমধ্যে সবার সকালের নাস্তা শেষ। ধীরে ধীরে শিপটিও তীরের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আহিল আর রিমিষার জন্য আলাদা করে রুমে খাবার পাঠানো হয়েছিল, কিন্তু আহিল যতই চেষ্টা করুক রিমিষা তেমন কিছুই খেতে পারে না। কয়েক চামচের বেশি কিছু মুখেই দিতে পারেনি সে। কিছুক্ষণের মধ্যে শিপের ছাদে এসে ল্যান্ড করে একটি প্রাইভেট জেট। জেটটি নামতেই চারদিকে হালকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহিল আর এক মুহূর্ত দেরি করে না। সে একটা চাদর দিয়ে রিমিষাকে ভালোভাবে জড়িয়ে নেয়। তারপর কোলে তুলে নিয়ে শিপের ছাদের দিকে হাঁটতে শুরু করে। রিমিষা তখনও আধা অচেতন অবস্থায় আছে। ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি দূর থেকে রিমিষাকে এভাবে দেখে হাতকে ওঠেন। ফরিদা বেগম দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, আহিল, ওর কি হয়েছে? ছাদের দিকে যেতে যেতে আহিল উত্তর দেয়, আম্মু, ও অনেক অসুস্থ হয়ে পড়েছে। গাড়িতে 7-8 ঘন্টা জার্নি করানো সম্ভব না, তাই প্রাইভেট জেটের ব্যবস্থা করেছি। আমি রিমিষাকে নিয়ে আগে চলে যাচ্ছি, আপনারা সবাই সাবধানে ফিরে আসবেন। কথাগুলো বলতে বলতেই সে ছাদে পৌঁছে যায়। তারপর সতর্কভাবে রিমিষাকে নিয়ে প্রাইভেট জেটের ভেতরে উঠে পড়ে। কয়েক মুহূর্ত পরেই শক্তিশালী শব্দ তুলে জেটটি আকাশে উড়াল দেয়। আর সবাই উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে, যেখানে দ্রুত ছোট হয়ে যেতে থাকে জেটটি। দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। সেদিন শিপ থেকে ঢাকা ফিরে আহিল প্রথমে রিমিষাকে ডাক্তার দেখিয়েছিল। রিমিষার অবস্থা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার আশ্বস্ত করেছিলেন যে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ওষুধ লিখে দিয়ে নিয়ম মতো খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই দিন থেকে আহিল যেন পুরোপুরি রিমিষার যত্নে নিজেকে নিয়োজিত করে ফেলেছে। সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, কথা মনে করিয়ে দেওয়া, বিশ্রাম না, সব কিছু সে নিজ হাতে দেখাশোনা করতে শুরু করে। রিমিষা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতো, আমি এতটাও অসুস্থ না, কিন্তু আহিল তার কোনো কথাই শুনতো না, বরং আরও বেশি যত্ন করতো। ফলাফল মিলছিল খুব দ্রুত। মাত্র 2 দিনের মধ্যেই রিমিষা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর আবার শুরু হয় তাদের স্বাভাবিক জীবন। আহিল যেন কোনো সুযোগই হাতছাড়া করতো না রিমিষাকে হাসানোর। আর রিমিষাও ধীরে ধীরে আগের চেয়ে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 2 মাস। এর মাঝে একদিন হঠাৎ তুষার বাড়িতে হাজির হয়, তবে একা নয়, সঙ্গে নিয়ে আসে পুরো 50 কেজি মিষ্টি।
এতগুলো মিষ্টি একসঙ্গে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। ফরিদা বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার, এত মিষ্টি কেন? সাফায়েত পাটোয়ারি কৌতূহলী হয়ে তাকিয়ে থাকেন। তুষার তখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলে, খবরটা শুনলে আপনারা আরও অবাক হবেন। সবার দৃষ্টি তার দিকে চলে যায়। তুষার গলা খাকারি দিয়ে বলে, রাইসা প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই পুরো ঘরে যেন আনন্দের বিস্ফোরণ ঘটে। ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি কয়েক মুহূর্তের জন্য যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। তারা নানা নানু হতে যাচ্ছে এমন সুখবরের জন্য কেউ প্রস্তুত ছিল না। ফরিদা বেগম খুশিতে আবার জিজ্ঞেস করেন, সত্যি? আমরা সত্যি নানা নানু হচ্ছি? তুষার হেসে মাথা নাড়ে। সাফায়েত পাটোয়ারির মুখেও তখন প্রশস্ত হাসি। দুজনের আনন্দ দেখে মনে হচ্ছিল যেন তারা পৃথিবীর সবচেয়ে বড় সুখবরটা পেয়েছেন। এদিকে সবাইকে এত খুশি দেখে রাইসা লজ্জায় একেবারে লাল হয়ে যায়। সে ভেবেছিল হয়তো সবাই বলবে এখনও পড়াশোনা শেষ হয়নি, এত তাড়াতাড়ি কেন? কিন্তু বাস্তবতা পুরো উল্টো। দুই পরিবারের সবাই খবরটা শুনে ভীষণ খুশি। এই ভালোবাসার আনন্দ দেখে রাইসারও মন ভরে যায়। অন্যদিকে তুষারের ভাব যেন আরও বেড়ে গেছে। সে এখন হতে চলেছে বাবা। এই বিষয়টা নিয়ে সে যাকে সবচেয়ে বেশি খোঁচাতে চায় সে হলো আহিল। কিছুক্ষণ পর অফিস থেকে আহিল বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকে এত মিষ্টি দেখে অবাক হয়ে যায়। এত মিষ্টি কেন? তুষার দাঁত বের করে হেসে বলে, আমি এনেছি শালা। শালা ডাকটা শুনে আহিলের মুখ গম্ভীর হয়ে যায়। দাঁত কিরমির করে বলে, তোর আবার কে মরেছে? তুষার কিছু বলার আগেই ফরিদা বেগম হেসে বলেন, কেউ মরেনি, তুই মামা হবি তাই মিষ্টি এনেছে। কথাটা শুনে আহিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। কি সত্যি? পরের মুহূর্তেই সে তুষারকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেচুলেশন বন্ধু, বাবা হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুষারও হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরের মুহূর্তে তার দুষ্ট ভাব জেগে ওঠে। সে মুচকি হেসে আহিলের কানের কাছে মুখ নিয়ে বলে, দেখ দোস্ত, তুই আমার আগে বিয়ে করে কিছুই করতে পারলি না, আর আমি তো এখন বাবা হয়ে যাচ্ছি। এতে করেই বোঝা যায় তোর কোনো সমস্যা আছে। তুষার থামে না। সে আরও বলে, আহারে বেচারা, আমার বাচ্চাগুলো নানু বাড়িতে আসলে খেলার সঙ্গীও পাবে না, আর আমার মনে হয় আর পোপা ডাকও শোনা হবে না। এই কথা শুনে আহিল আর নিজেকে সামলাতে পারে না। সে এগিয়ে গিয়ে তুষারের পিঠে শক্তপোক্ত একটা ঘুষি মেরে দেয়। আমার সমস্যা আছে কি না তোকে সেটা প্রমাণ দেওয়ার জন্য নাকি এখন আমার বাচ্চা নেওয়া লাগবে? তুষার এবারও থামে না, বরং আরও মজা করে বলে, দোস্ত, লজ্জা পাচ্ছিস কেন? তুই বললে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা শেষ হতেই আহিল এবার তুষারের দিকে তেড়ে যায়, আর তুষার একে দৌড়ে সেখান থেকে উধাও হয়ে যায়। পুরো বাড়ি জুড়ে হাসির রোল পড়ে যায়।